উপস্থিত যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা, আর যারা আসবেন তাদেরকেও অগ্রিম শুভেচ্ছা জানাই। আগে যেমন প্রতিদিন বসতাম, এখন ওইভাবে বসা হয় না, তারপরও মাঝে মাঝে বসার চেষ্টা করি। আজকে যার কবিতা নিয়ে বলবো উনি হচ্ছেন আফসার উদ্দিন। ওনার কবি আফসার উদ্দিনের জন্ম হচ্ছে 10ই জুলাই 1930 সাল। বুঝতে পাচ্ছেন অনেক আগে। ওনার মৃত্যু হয়েছে 11ই আগস্ট 2002 সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার আমুলসার গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত আল্লেখ মন্ডল, মাতার নাম মৃত সন্তোষী খাতুন। কবি মাত্র 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। ছাত্র অবস্থায় তিনি নিউরোলজিয়ায় আক্রান্ত হন এবং 1955 সালে সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়েন। তার হাত পা সম্পূর্ণ অচল হয়ে যায়। পল্লীকবি জসিমউদ্দিনের প্রচেষ্টায় তাকে 3 বছর ঢাকায় চিকিৎসা করেও কোনো সুফল ফলেনি। এমনকি তার বসবার বা স্বেচ্ছায় পাশ ফিরে শোবার ক্ষমতাও লোপ পায়। একমাত্র ঠেস দিয়ে বসিয়ে জল চৌকির উপর কাগজ রেখে তার উপর হাত তুলে দিয়ে আঙ্গুলের মধ্যে কলম ধরিয়ে দিলেই মাত্র লিখতে পারতেন। এই অবস্থায় তার সাহিত্য সাধনা ও স্বশিক্ষা চলতে থাকে। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, অভিধান, প্রথিতযশা, কবি সাহিত্যিকগণের রচনাবলী ব্যাপকভাবে পড়াশোনা করেছেন। কবি ছোটবেলা থেকেই তার পালা গান ও কবিতা রচনায় উৎসাহ ছিল। 1952 সালে তিনি ভাষা আন্দোলনের উপর লেখা কতকগুলো কবিতা কবি জসিমউদ্দিনের নিকট পাঠান এবং তার উৎসাহে আফসার উদ্দিন সাহিত্যিক জীবন সূচিত হয়। কবির সাথে পরিচিত ছিল দেশের বরেণ্য কিছু কবি, ডক্টর সৈয়দ আলী আহসান, জাতীয় অধ্যাপক কবি ডক্টর আশরাফ সিদ্দিকী, কবি শামসুর রহমান, কবি সুফিয়া কামাল, কবি কাজী কাদের নওয়াজ, আরো অনেকে। তিনি এ পর্যন্ত 57টি বই লিখেছেন। প্রকাশিত বই 5টি কাব্য, একটি ফুলে একটি জীবন, ভালোবাসা, বেঁচে আছে। ছোটদের কবিতার বই নীল সাদা, ছায়াপথ, উপন্যাস, চলন্ত পৃথিবী, স্মৃতিকথা, হাসপাতাল জীবনের ডায়েরি, কবি জসিমউদ্দিন কন্যা বেগম হাসনা মওদুদের সৌজন্যে প্রকাশিত হয়, যার কিছু কিছু বিভিন্ন পত্রপত্রিকায়, লিটন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। সবুজ পাতা, খেলাঘর, সম্পান। কবি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার ছিলেন। পাশ হারিয়ে গেছে, তার গান প্রচার হয় না। চিরকুমার, এই তার এক পালিতা কন্যার জামাতার সাথে
অতিশয় দরিদ্র জীবন যাপন করেছেন। কবি কন্যার শ্রীমন্নেসা জামাতা, তার নাম মোহাম্মদ সানার উদ্দিন। কবির 2 নাতি, ছেলে ও 2 নাতনি। বড় নাতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ছোট নাতি মোহাম্মদ মনসুর আলী, বড় নাতনি জিনাত মহল, ছোট নাতনি ফেরদৌসী মহল। কবি সাংস্কৃতিক মন্ত্রণালয় ভাতা ও সামান্য পরিমাণ কৃষি আয়ের উপর দিন অতিবাহিত করেছেন, কিন্তু আকৌশর পঙ্গু কবির কলম থেমে যায়। এই বইটি দিয়েছে তার বড় নাতি মোয়াজ্জেম হোসেন। সে এখন আনসারে কর্মরত। কিভাবে আমার খোঁজ পেয়েছে, ফেসবুকে ছিল, অনেক চেষ্টা করেছে ইনবক্সে কবিতা দিয়ে, কিন্তু আমি ওটা নিতে পারিনি। তারপর সে বাড়িতে যেয়ে এই একটা বই আমার জন্য নিয়ে এসছে। আমার ঘরে ঢুকতে পারে নাই, বাইরের থেকে এসে বইটা দিয়ে গেছে। তার ইচ্ছা তার নানার কবিতা আমার কণ্ঠে উঠে যাক। কবিতার বইয়ের নাম হচ্ছে ভালোবাসা বেঁচে আছে। বুঝতে পারছেন কার কবিতা আজকে পড়ছি? যিনি অল্প বয়সেই অনেক কিছু হারিয়েছে, 8ম শ্রেণী পর্যন্ত পড়েছে, কিন্তু উনি অনেক বড় মাপের কবিদের সান্নিধ্যে ছিলেন। তারই কবিতা আজকে আমি কণ্ঠে নিচ্ছি। আসলে যখন এই ধরনের যারা কর্মহীন হয়ে পড়ে, প্রচার নাই, তাদের কবিতা আমার কেন জানি পড়তেও ভালো লাগে। তাদেরকে সম্মান জানানো, জানি না কতটুকু সম্মান পেয়েছে, কিন্তু আমার মাধ্যমে তো সে আরো সম্মানিত হলো। এখনকার জেনারেশন এর মাধ্যমে এই সম্মানটুকু পাচ্ছে। আগে তো দিয়েছে, কবি জসিমউদ্দিন বলেন, শামসুর রহমান বলেন, সুফিয়া কামাল বলেন, কাজী কাদের নওয়াজ বলেন, আরো অনেকে, ওনারা তো এখন নাই। কিন্তু এই প্রজন্মে যারা আছে তাদেরও এনাদের সম্বন্ধে জানা অত্যন্ত প্রয়োজন। হয়তো আজকে এটা হওয়ার পর অনেকেই তার কবিতা অবশ্যই কণ্ঠে নেবে, প্রচারিত হবে, বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হবে। এখন চলে আসি কবি কবি আফসার উদ্দিনের কবিতায় আমি এখনই শুরু করব। কিছুক্ষণের জন্য আমি একজন হঠাৎ করে এসছে, একটু আসছি।
বিলটা আমাকে দিবা, বিলটা কাগজে পাঠাই দিবে। হ্যাঁ হ্যাঁ, সাথে কপি কি পাঠাস কত টাকা? বিল কাটলো না, হ্যাঁ দেখে দিবা। দুঃখিত, একটু দেরি হয়ে গেল। তো কাজ সেরে আসলাম, একজন এসেছিল, মেহমান এসেছিল একটা আলাপের জন্য। এবার আসি কবি আফসার উদ্দিনের কবিতায়। প্রথমে কবিতায় নাম হচ্ছে ভালোবাসা বেঁচে আছে, কবিতার নামও হচ্ছে ভালোবাসা বেঁচে আছে। তোমাকে অনেক ভালোবেসেছিলাম, এখনো ভালোবাসি। আমার বুকের সুটকেস খুলে দেখাবো বললাম, দেখবে সেখানে আনকোড়া কাপড়ের মতো ভাঁজ ভাঁজ করা জমা আছে চকচকে ভালোবাসা। সেই নেই তাতে পোকামাকড়ের কোনো কাটাকুটি, ভাজে ভাজে রাখা আছে ন্যাপথলিন করা গন্ধ, আরশোলা তেল চিটে পিঁপড়ে পারে না কিছু ঢুকতে। আমার বুকের কবঞ্চতাদি ইস্ত্রি করি সময়ের ঠিক মাপে অমলিন প্রয়োজনে। লাইব্রেরি ঘরটা তেমন খোলা আছে, খুলে রাখি সাজানো নভেল, কিছু কিছু আধুনিক কবিতার বই। রঙ্গিত মলাট তোমার কথার সুরে স্বপ্ন দেখে তোমাকে অনেক ভালোবাসি। বেশিছি বলি বেলে বেলে জ্যোৎস্নাপুর ঘাটে চাঁদ চুয়ে চুয়ে চলচ্চিত্র নাচে, জল ঘরে ছায়া পড়ি বাঁধানো সানের সিঁড়ি রূপার গ্যালারি সব, জল চুই চুই শাপলার মুখ তোমার মুখের প্রতিবিম্ব। জল ছুঁই ছুঁই শাপলার মুখ তোমার মুখের প্রতিবিম্ব, আমার চোখের ভালো লাগা আয়নার মানচিত্র। কথা কয় অবিকল তোমার ঠোঁটের ফাঁকে এক ঝাঁক হাস্য হয়ে, নানান গাছের ভিড়ে সরু পথ চলার দারুণ ঠেকাঠেকি, তবু চলে গেছি পার হয়ে আমলকি পেয়ারা বাগানে। তোমার হাতের আঙ্গুলের মাঝে হাত রেখে এক হয়ে গেছে যেন দু হাতের উষ্ণতার অবশ মিলন। এক হয়ে গেছে বুকের উত্তাপ, মিশে গেছে মুখোমুখি দুটি ঢেউ আকাঙ্ক্ষিত বাসনার। কি এক পেয়ারা পাখি ডেকেছে তরাসে, কোলাহল করি সারাটি বাগান। ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় ঠোকাটুকি, পাতায় পাতায় ঠোকাটুকি। লিখেছে দোলন তোমার স্মৃতির টেপে ধরা আছে, এবং রাখা আছে আমার সজাগ স্মৃতির সাজানো আলমারি। তাকে তোমার অনেক ভালোবাসি বলে ভালোবাসা বেঁচে আছে, ভালোবাসা বেঁচে আছে।
এটা বিশ্বাস করা যায় যে এই লোকটা চলে গেছে? কি চমৎকার ভাবে উপস্থাপন করেছে কবিতাটা। এখানেও তার একটা কষ্টের কথা আছে এখানে। যারা কবি নিশ্চয়ই তারা বুঝতে পারছেন, কেননা কবিরা যদি এই কবি আফজাল উদ্দিনকে যদি সম্মান না করে, এখনকার কবিরাও সম্মানিত হবেন না। এইসব মানুষকে শ্রদ্ধার চোখে দেখতে হয়। কি কষ্টের মধ্যে দিয়ে তারা সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেননি, অনেক কষ্টের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেও সে কবিতা লিখে গেছে। এটা কম কথা নয়। এখন আসি তার আরেকটি কবিতায়, তোমার যৌবন আমার চোখের স্বরূপ, তোমার যৌবন আমার চোখের স্বপ্ন, তোমার যৌবন আমার চোখের স্বপ্ন, স্বপ্নে দেখি তোমার বনাঢ্য যৌবনের বসন্ত মৌসুম, ফুলে ফুলে ভরে যাওয়া সারাটি অঙ্গ প্রত্যঙ্গের নিটল সংস্থান। তোমার যৌবন বসন্তের কোকিলের গান আমার চোখের নিদ্রা কেড়ে নেয়, যৌবনের টলটল রূপ। নিঝুম রাতের উঠোনের প্রান্তে তোমার যৌবন জলে, নক্ষত্রের মসৃণ আলোয়, ঘাসে গন্ধে ভরে থাকে বাতাসের প্রাণ। ডগমগ শিমুলের ফুল, তোমার যৌবন আকাশের আকর্ষণ। নতুন পাতার নরম শরীরে কাঁচা কাঁচা রোদ খেলা তোমার যৌবন, তোমার যৌবন আমার চোখের স্বপ্ন, আমার মনের মোহ, হৃদয় প্রেম। আমি স্বপ্নে দেখি তোমার যৌবন এবং যৌবনের মাদকতা। আমি স্বপ্নে দেখি তোমার যৌবন এবং যৌবনের মাদকতা। চিন্তা করা যায়। হাফিজ ভাই দেখেন, প্রভাস রায় কলকাতার থেকে সুরকার এবং সঙ্গীত শিল্পী, উনিও এসছেন, যিনি অষ্টম শ্রেণী অবস্থায় প্যারালাইজ হয়ে যায়। কোন রকম ভাবে হাত একটা জলচৌকির উপরে, একটা টেবিলের উপরে হাত রেখে সে কবিতা লিখেছেন। তা অবিবাহিত জীবন, তার কোনো সঙ্গিনী ছিল না। তারপরও দেখেন কি সুন্দরভাবে কবিতাগুলো, রোমান্টিক কবিতাগুলো আজকে আমাদের জন্য উপস্থাপন করেছেন। তোমার যৌবন আমার চোখের স্বপ্ন, আমার মনের মোহ, হৃদয়ের প্রেম। আমি স্বপ্নে দেখি তোমার যৌবন এবং যৌবনের মাদকতা। 1930 সালে জন্ম হলে কত বছর হয় এটি আমি চিন্তা করছি। 1930, যাও এটা আমার লিখে রাখা উচিত ছিল। যেখানে ইচ্ছে নিয়ে যাও বন্ধু, আমাকে যেখানে ইচ্ছা নিয়ে যাও, বাধা দিব না তোমাকে, বাধা দিব না তোমার বাসনা পূরণে। শুধু এইটুকু অনুরোধ, যেখানে রাখো দিও আমাকে একটি মাঠ, বাংলার মাঠের মতো সবুজে ভরাট। দিও আমাকে একটি নির্জন নিস্তব্ধ নদী তীর, ঘুমন্ত আকাশ ভরা চাঁদের প্লাবন শঙ্খ সাদা। দিও আমাকে একটি নদীর কবিতা, মনের নিটোল পছন্দের। দিও বাঁকে বাঁকে রূপলি পরীর হাস্য, নরম ফুলের মতো। বনানীর ভালোবাসা, প্রান্তরের প্রীতি, দিগন্ত বিসারি মায়া। হে বন্ধু, হে বন্ধু, আমাকে দিও শ্যামল ব্রততি ঢাকা বিজন কুটির। দিন
যেন চলে যায় কাব্য করে তোমার প্রেমে। আমাকে ভাবতে দিও তোমার ভাবনা বন্ধু প্রিয়তম, ভালোবেসে অনন্য অন্তরে আমাকে কাঁদতে দিও। তোমাকে স্মরণ করে পলে অনুপলে বন্ধু অভিন্ন আমাকে নিয়ে যাও, নিয়ে যাও যেখানে তোমার ইচ্ছের প্রকাশ, নিয়ে যাও যেখানে তোমার ইচ্ছের আকাশ। কত কষ্টের মধ্যে দিয়ে কবিতা লিখেছে। প্রতিটা কবিতায় যেমন ভাবে ভালোবাসা আছে, কান্না আছে, সবই আছে, মায়া মমতা আছে। অথচ এই মানুষটি 8 বছর পর, 8 বছর বয়সেই সে পঙ্গুত্ব গ্রহণ করে। আমরা যেমন, আমার যেমন একটু প্রবলেম হলে, সমস্যা হলে পরে হাহুতাশ করি। আমার তো একটা হাত আছে, পা আছে, চলতে পারি। এখন না হয় করোনার কারণে বাইরে যেতে পারি না, কিন্তু আমাদের মনের অবস্থাগুলি কি হয়। কিন্তু উনি যে এত, যার কিছুই নাই, পা নাই, কিছু নাই, হাত দিয়ে লিখে গেছে, এই কষ্টের মধ্যে দিয়েও সে দেখেন কবিতা ঠিকই করে গেছে। আর আমরা অল্পতেই ভেঙে পড়ি, হতাশগ্রস্ত হয়ে যাই। না না, আর হতাশগ্রস্ত হওয়া যাবে না, আর হতাশগ্রস্ত হওয়া যাবে না। ওনাদের থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে আমাদের। আমরা এই শিক্ষাগুলি নেই বলি আমরা অনেক সময় হাহুতাশ করি, চলাফেরায় অনেক সময় অনেক সমস্যা হয়। সেই সমস্যাগুলো কথাও অনেক সময় বলে ফেলি, যেটা বলা ঠিক না। আমি বুঝতে পারি সবই, তারপরও অজান্তে চলে আসে অনেক কষ্টের কথা। কিন্তু আনন্দের কথাটাও তো বেশি আছে, আসা উচিত, তাই না? কষ্ট যেমন আছে, আনন্দ, কষ্টের মধ্যে দিয়ে আনন্দ। এবার আসি মনের পাশের কিছু জায়গা। কবিতার নামই হচ্ছে মনের পাশে কিছু জায়গা। আমার সৌভাগ্য, বিশেষ করে আজকে কবি আফসার উদ্দিনের সবচেয়ে বড় নাতি আজকে শুনছে। আজকে শুধু সেই শুনছে না, আমি তো মনে করি আফসার উদ্দিনের আত্মীয় স্বজন যত আছে সবার কাছে এই কবিতা যে আমি পাঠ করছি এটা চলে যাবে। কি মানুষ ছিলেন, কত শ্রদ্ধা মানুষ ছিলেন। সরকারি ভাতা কবি জসিমউদ্দিন যেটা পেতেন তার থেকে কিছু অংশ এই কবি আফসার উদ্দিনকে দিতেন। কম কথা। আরো অনেকের কথা বলেছে, আশরাফ সিদ্দিকের কথা বলেছে, শামসুর রহমানের কথা বলেছে, সুফিয়া কামাল বলেছে, কবি কাজী কাদের নওয়াজের কথা বলেছে, আরো অনেকে। সে যে 8ম শ্রেণী অবস্থায় সে তাকে পঙ্গুত্বে পেয়ে বসে, এবং তার মধ্যে যে সে এত বই রচনা করেছে, আমি দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। একটা জানি যে সুকান্ত মাত্র 22 বছর বয়সে চলে গেছে, কিন্তু সুকান্তের মধ্যে যে সৃষ্টি, খুব কম লোকের এই সৃষ্টি আছে। তেমনি ভাবে কবি আফসার উদ্দিনেরও অনেক প্রতিভা নিয়ে জন্মেছিলেন, তারপরেও সেই প্রতিভার কবিতার মধ্যে দিয়ে গল্প আছে কিনা যায় না প্রকাশ করেছে। এবং নাতিরা সম্ভবত এই জিনিসগুলো এখন নিয়ে একটা কি বলে তাদের একটা স্মৃতি পাঠাগার করেছে, এর মধ্যে দিয়ে উনি বেঁচে আছেন। এখন আসি মনের পাশের কিছু জায়গা।
আমার মনের পাশের কিছু জায়গা তোমার জন্য রেখে দিয়েছি রিজার্ভ। তোমার ইচ্ছের আলমারি পেতে রাখো, সেখানে সতত সোনা দানা না হোক, অন্তত আলমারি ভরে রেখো কিছু প্রাসঙ্গিক কথা। পোকামাকড়ের গ্রাস থেকে বাঁচাবার জন্য রেখো কিছু ন্যাপথলিন। কিছু লাল গুঁড়ো মেখে দিও সমস্ত শরীর, পরে নতুন বাঁধানো মলাটের মতো। অথবা সেখানে যদি চাষ করো, লাগিও ফুলের চারা, ফুল হবে সুগন্ধে উজ্জ্বল। তোমার ইচ্ছের ভালোবাসা সংরক্ষিত রেখো ফুলের বয়ামে। আমার মনের পয়সা, আমার মনের পাশের জায়গা কিছু তোমাকে দিলাম লাগেরাজ। আমার মনের পাশের জায়গা কিছু দিলাম, তোমাকে দিলাম লাগেরাজ। চিন্তা করা যায়, কবি আফসার উদ্দিন স্মৃতি সংসদ তাকে রক্ষা করবে, তার বইগুলি যত্ন করে রেখে যাবেন। এটি উনি তার কথায় কবিতায় বলে গিয়েছেন, সেটাই তার নাতি, তার আত্মীয় স্বজনরা এটা রক্ষা করবে। সরকারিভাবে কোনো সাহায্য পায় কিনা আমি জানি না। সরকারের কাছে ওনার এই কবি আফসার উদ্দিন স্মৃতি সংসদের যারা আছে, যারা জড়িত, তারা এই জিনিসগুলি সরকারকে অবহিত করতে পারে। আমি তো অবশ্য জানি না সেই পাঠাগারটা কি অবস্থা আছে, কোন জায়গায় আছে, এবং এটা সেখানে যে সবাই বই পড়তে পারে কিনা, এই জিনিসগুলি পরবর্তীতে আমি জানার চেষ্টা করব। তোমার চোখের বৃষ্টির এরপরে আসি। তোমার চোখের বৃষ্টি এত উষ্ণ জানতাম না কখনো, শরীরের স্নায়ুগুলো অনুভব করলাম যখন বৃষ্টির স্বাদ। তখন বিষণ্ণ তপবনে কঙ্কালের সুর, নরম মাটির গায়ে মগ্ন ঘ্রাণ কুসুমের। বৃষ্টির তরল জলে ধুয়ে যায় রেণুর মলম, ধুয়ে যায় ধূসর সন্ধ্যের পড়া মুখ। আমার হৃদয়ে বিক্ষুব্ধ সমুদ্র যেন কালো মেঘ। পৃথিবীর বৃষ্টি ঝরে পাতায় সবুজে তুলো ওঠে ঘাসের গানে, গায়ে বনানীর সুস্পষ্ট যৌবনে। মগ্ন সুরে গেয়ে যাওয়া তটনীর জলে ভোরের শিশিরে। পৃথিবী বৃষ্টি ঝরে বিমগ্ন প্রান্তরে। তোমার চোখের বৃষ্টি আকাশের সোনালী বৃষ্টির মতো নয়। তোমার চোখের বৃষ্টি আকাশের সোনালী বৃষ্টির মতো নয়। কে বলবে ওনার কোনো সঙ্গী সাথী ছিল না? কে বলবে উনি অবিবাহিত জীবন কাটিয়েছে? যার মধ্যে, যার কবিতার মধ্যে এত রোমান্টিক মন, যার এত সুন্দর সুন্দর কবিতা লিখেছে, উনি কিভাবে এই জীবন কাটিয়েছে সেটা একবার, এটা সবার ভাববার বিষয়। নিদ্রাতুর কবিতার নাম। আমি ইয়েকে বলবো 30, আমি তো হিসাব করতে পারছি না, 30 হলে পরে ওনার বয়স কত হয়? আরে আমার এটা আমি আগে কেনই করলাম না, 1930, তাই না? সাংঘাতিক ব্যাপার না? আরে কলম টলম কিচ্ছু নাই, হবে না। আচ্ছা, যাই হোক, এবার আসি নিদ্রাতুর। নিদ্রাতুর ঘুম ভাঙো, ডাক দেয় ভোরের রাঙ্গা বউ তাল বনে। কুহিলি দিগন্তে পাখি ডাকে, সর্পুরীর মরা ছাদ। নারকেল বনে পাংশু লাশ হয়,
খাঁচ কাটা পেঁপের পাতায় কপতির ডানা দুলে ভেজা স্বপ্ন, পেয়ারার ডালে কুয়াশা পরীর আবৃত্ত নয়ন, ঘুম ভাঙে নিদ্রাতুর, দুয়ারে সন্দেশ বহু কাক কি শোনায় শোনো, কণ্ঠস্বর বেদনা বিধুর, পাহাড়ের প্রান্ত থেকে উড়ে আসে শুভ্রহাস্য তুহিনের, কমলার বনে উকি দেয় সবিতা শরীর, নিদ্রাতুর নিদ্রা ভাঙ্গ ডাক দেয় ভোরের রাঙাবো খোলা চুল, বিজন পুকুর পারে ঝরে পড়ে বদরের ফুল, মৌমাছির শব্দের রোদনে কুল শাকে গান গায় কাকাতোয়া, নিদ্রাতুর ঘুম ভাঙো ডাক দেয় ভোরের ময়ূর, ডাক দেয় ভোরের ময়ূর। চমৎকার সাদাত হোসেন সেলুকাস শুনছেন। এবার আসি বয়ে যায় স্বপ্ন নদী, শিমুল তলির শিমুলের গাছ, ঝাঁক ঝাঁক ফুলে লাল সখিনা শরীরের মতো নদী, ঘনীভূত প্রেমে স্বপ্নাতুর, রক্তাক্ত ফুলের রং ঠোঁটে মাখা কিশোরী দাঁড়ায় তীরে, মনের কৈশোর গান গায় উদাসী বাউল, স্বজনের বাঁশি বাজে সুরের বেদনা হয়ে, দুলির মনের ঘাটে দুলির নরমে কাঁচা কাঁচা প্রাণে, অথবা যৌবনে লাগে দোলা সুরের সোহাগে রাঙ্গায় আকাশ, কুমার নদীর পারে আলতার ছোপ ছোপ দাগ, কথা কয় কবির মানসে, নিবৃত্ত স্বপন রূপ কথা কুমারীর দেহের ছায়, বয়ে যায় স্বপ্ন নদী, বয়ে যায় স্বপ্ন নদী। মালয়েশিয়া থেকে এসছেন বেল্লাল, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই কবি আফসার উদ্দিনের কিছু হন, না হয় এত দূর থেকে মালয়েশিয়া থেকে এসে কবি আফসার উদ্দিনের কবিতা শুনবে, এটা চিন্তাই করা যায় না। এবং যেটা বলছিলাম, হ্যাঁ 73 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন, এটা ঠিক আছে, কিন্তু আমি যদি 30 সন হিসাব করি তাহলে এখন বয়স কত, এটা আমি জানতে চাচ্ছিলাম। এখন তার বয়স কত, এই জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম। যাই হোক, এবার আসি তার আরো কবিতায়। কবিতার তো ওনার শেষ নাই, কি অসাধারণ প্রতিটা কবিতা, তার লেখনীগুলো কত পরিচ্ছন্ন। একটা কবিতা পড়তেও যে আমি কোন রকম অসুবিধার সম্মুখীন হইনি। অনেক কবিতা আছে উচ্চারণ আমার জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়, সেখানে কবিতার ভাবও আমি নিতে পারি না, কিন্তু এই কবির কবিতা যখন আমি পড়ি তখন আমার একটু সময়ের জন্য আমার কোনো অসুবিধা হয় নাই। এবার আসি, কবিতার নাম হচ্ছে তীর্থ কাক। তোমার জানালা পাশে বাক্যহীন তীর্থ কাক আমি, রোজ বসে থাকি কিছু কথা এবং তোমাকে এক নজর দেখার জন্য। তুমি মালুম করো না কিছুই, কারো যাওয়া আসা অন্য খেয়ালে, তোমার আর ঢাকা ব্যস্ত পা আমার লোভাতুর চোখে রং ছড়ায়। কথা না বলল অহন নিকট অনিকট
মনে ভালো লাগে, যাওয়া আসার হাওয়াটুকু ভালো লাগে, পায়ে পায়ে বিক্ষিপ্ত রক্তের আলপনা। নিঃসঙ্গ মনের চেয়ারে তোমাকে বসাই ইচ্ছের রুমাল বিছিয়ে। তুমি জানতে পারো না অলক্ষ্য ঘটনা, জানতে পারো না তোমার জানালার পাশে প্রত্যাশার আগুনে পুড়ে যায় অন্য বুক, পুড়ে যায় অন্য বুক। বাঁকা বাঁকা কৃষ্ণচূড়া ডালে নিঃশ্বাস লাগে দুর্ভিক্ষে, প্রতীক্ষার যন্ত্রণা চোখে আনে ক্ষুধিত পাখির প্রতিচ্ছবি। তোমার জানালার পাশে চুপচাপ বসে আছি, বসে থাকবই যতদিন না তুমি চমকে উঠো ভয় অথবা সমর্পণে শিহরণে, অথবা সমর্পণে শিহরণে। মমতাজ বেগম রেখাকে এখনো নিউ ইয়র্ক থেকে শুনছে মমতাজ। এনারাই হচ্ছেন কবি। একজন কবিকে যখন সম্মান জানায়, তাদের কবিতা যখন শুনে আমি মুগ্ধ হয়ে যাই। কবিদেরকে মূল্যায়ন করে, শুধু তার কবিতা নিয়ে সে ব্যস্ত থাকে না, অন্যের কবিতাও শোনাও কিন্তু এটা একটা আর্ট আমি মনে করি। খালি নিজের কবিতায় অন্যদেরকে শোনাবো তা নয়, অন্যের কবিতা আমাদেরকে শুনতে হবে, তাহলেই তো আমার লেখনী আরো ভালো হবে। আর বিশেষ করে আমরা যখন শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে সম্মান জানাই, আর বিশেষ করে কবি আফসার উদ্দিনের কথা মনে হলে যে বারবার একই কথা বলতে ইচ্ছা হয়। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে যে পড়াশোনা করতে পারে নাই, কিন্তু এর চেয়ে বড় মানুষ যার লেখার লেখনীতে কবি জসিমউদ্দিন থেকে শুরু করে শামসুর রহমান থেকে শুরু করে সুফিয়া কামাল পর্যন্ত তার কবিতা পৌঁছে গেছে, তাকে যথেষ্ট সম্মানিত করেছে। অষ্টম শ্রেণী পাশ হলে কি হবে, তার মধ্যে যে মেধা ছিল সেই মেধাকে কাজে লাগিয়ে সে টেবিলের উপরে কোন রকম ভাবে আঙ্গুল চালিয়ে কবিতা লিখেছে। এইভাবেই তার ৫৭টা বই বের হয়েছে। এটা কি কম কথা? চৌকির পাশে বসে লেখা দেখতো, ও সেটাই যে বেল্লাল। আমি জানি না কবি আফসার উদ্দিনের নিশ্চয়ই সে নাতি টাতি হবে। ছোটবেলায় তার জল চৌকির পাশে বসে লেখা দেখতাম, উনি লিখে যেতেন। আজকে তারা যে শুনছে, এটা কি আমার কম সৌভাগ্য? আমার কি কম সৌভাগ্য? আমি জানি না, এতদিনে হয়তো তার ৯০-১০০ বছর থাকতো, তার সমবয়সী কেউ আছেন কিনা জানি না, এবং তারা কেউ যদি বয়স্ক লোক শুনতো চোখের পানি ধরে রাখতে পারত না। আমি জানি যখন এই কবি আফসার উদ্দিনের কবিতা যখন কেউ পড়ছে শুনতো, শোনা অবস্থায় চোখের পানি, চোখের জল ঠেকিয়ে রাখতে পারত না। তার আবেগ প্লুত হয়ে যেত যে তার ভিতরে এত প্রতিভা ছিল, সেই প্রতিভাটা আবার কারো না কারো মাধ্যমে প্রকাশিত হলো। সূর্য তুমি আলো দাও, সূর্য তুমি আলো দাও, তুমি আলো না দিলে পাখির গান মরে যাবে। ভোর হবে না শিশির ঘাসে এবং সুবর্ণ আকাশে। বদাসক্ত অন্ধকারে পৃথিবী থাকবে বন্ধা, প্রসব বেদনা উপড়ে দিবে না কোনো আলোর সন্তান। সূর্য তুমি আলো দাও, প্রাণ দাও, মৃত কঙ্কালের স্বপ্নে দাও বাঁচার প্রেরণা, দাও জীবন জাগৃতি,
দাও বুক পাথরের বুকে উন্মুখ উচ্ছল ঝর্ণা, বয়ে যাক মাটির যৌবনের গানের জোয়ার। নদীর যৌবন বাতায়নে মুখ রেখে দেখে চাঁদের প্রেতাত্মা, দেখে নৈরাশ্যের বিবর্ণ আকাশ। সূর্য তুমি আলো দাও, রং দাও দিনের শরীরে, ফুটাও আলোর ফুল, সুন্দর প্রভাত দাও জীবনের উৎপেল বাগানে, জীবনের উৎপেল বাগানে। যাক, এলাকার মানুষ যদি শুনে থাকে, এটা আমার পরম সৌভাগ্য। আমি তো মনে করি যদি সম্ভব হয়, আমার সামর্থ্যে কোলায়, আমি এই কবিতাগুলো স্টুডিওতে আমি কণ্ঠ দেব। তখন ওই ভিডিওগুলো এলাকাবাসীকে শোনানো যেতে পারে। আমি যদিও নাও যেতে পারি, এলাকাবাসীকে মাইক্রোফোনের মাধ্যমে এটা শোনাতে পারে, প্রজেক্টরের মাধ্যমে দেখাতে পারে, অনেক কিছুই হতে পারে। যাই হোক, সেই ধরনের চিন্তা ভাবনা তার পরিবারের লোক যদি চিন্তা করে, তাহলে আমার পক্ষে যতখানি আমার সামর্থ্য আছে আমি আমি এই আফসার উদ্দিনের কবিতা স্টুডিওতে রেকর্ড করে আকাশে বাতাসে ছড়িয়ে দেওয়ার চিন্তা আমি করছি। আমি বিভিন্ন দিক চিন্তা করে, আমার বাসা অনেক টাকা খরচা করে আমি একটা স্টুডিও দিয়েছি। অনেকে বলতে নিষেধ করে, আমি করেছি আমার প্রয়োজনে, কেননা আমার পক্ষে এখন আর বাইরে যাওয়া সম্ভব না। আমি এমন কিছু জিনিস ধরে রাখতে চাই যে জিনিসগুলো ইতিহাস হয়ে থাকবে। আমি আর কতদিন? মমতাজ বেগম রেখা নিজের চোখে দেখেছে আমি কবি নাতি, বলে কি? এই কি ব্যাপার? আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। আমি খুবই মুগ্ধ যে মমতাজ বেগম রেখার মতো লোক আমি আফসার উদ্দিনকে দেখেছে, এটা আমার কম সৌভাগ্য নয়। তার আরেকটি কবিতায় চলে আসি। তোমাকে অনেক দিন খুঁজে খুঁজে ফিরলাম সৈকতে, বাগানে ভোরের শিউলি ফোটা পথ পাশে, মৌমাছির ডানায় জড়ানো গন্ধের বাতাসে ফুল কাঁপে, যৌনাক্লিষ্ট সিক্ত মাটি ভিজা মন।